নমস্কার, আমি রূপসী হালদার। পরে চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমরা তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 38-38-এর শেষাংশ এটি। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত চোখে মেঘকেই দেখে যাচ্ছে। নিজের পছন্দ করে কেনা ড্রেসটাতে অসাধাকে যতটা মোহনীয় লাগছে ভেবেছিল তার থেকেও কয়েক গুণ বেশি মোহনীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টানমাটার অবস্থা। মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সময় সকল দুশ্চিন্তা অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর একটি ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছে যেন মাথাছাড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর পূর্ণোচ্ছর হাসি, তার সাথে গাঢ় কাজল, টানা দুটি চোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে উঠল, আমার ক্লান্ত মস্তিষ্ক জোরে শুধু তোরই বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে বলে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখে ফসকে বেরিয়ে যাচ্ছে। নিজেকে সামনে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতী দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপুর ভারী কণ্ঠে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম, ভাইয়ের সম্পত্তিতে নজর দেব এত নিকৃষ্ট নই আমি। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো প্রশ্নের উত্তর করলো না, কোনো কথাই বললো না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে যাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল, আমি বলেছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম, দুটো বাড়ির পরেই তো বাড়ি, এখান থেকে আবার এগিয়ে আনতে হয়। আর কত কি দেখতে হবে? সাকিব একগাল হেসে প্রশ্ন করলো, এই তুমি কার কথা বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলল, চুপ থাকবি তুই। আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখোই, তারপরও এত বিভোর হয়ে আছো কেন বলো তো? আবির রাজবাড়ি কণ্ঠে জবাব দিল, বাসায় তো এইভাবে দেখার সুযোগ পাই না। একবারের বেশি দুবার তাকালে গেলেই চোখের চোখ পড়ে যায়। না চাইতেই বাধ্য হয়ে আমার দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদের কি আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করবি না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করেছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, ওকে যুগল নিবন্ধন মেঘের চোখে মুখে। প্রিয়সুর মুগ্ধতায় ডুবে গেছে সে, পল্লব ফেলছে না একটিবারও। এই জগতে আর কোনো কিছুতেই মোহনীয় লাগছে না তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আতকে ওঠে। অগাধ মনোযোগ ছেদ পড়ে। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভড়কে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকালো। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময় চোখে তাকায়, ভ্রকুচকে নরম কণ্ঠে বলে, উফ আপু লাগছে। মাইশা আপু রাগী কণ্ঠে জবাব দিল, লাগুক, তোকে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুত্তে কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আবার কথা বলিস? প্লিজ আপু কান ছেড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের ভিড় ঠাস করে 2-3টা থাপ্পড় বসিয়ে দিল। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করলো, আপু। সাকিব চিন্তিত মধ্যে শুধালো, কি হয়েছে আপু? ভাইয়াকে মারছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, মারবো না তো কি করবো? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেয়েকে সাজিয়েছি, সাথীরা শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে কত সুন্দর করে মেকআপ করে দিয়েছি, আলতা পর্যন্ত পরিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলেছি তুমি বসে থেকো, আমি রেডি হয়ে একসাথে নাম মনেছি। ছটফটে মেয়ে একটুও বসলো না, রুম থেকে ছুটে চলে এসেছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না, মেঘের পরনে না আছে শাড়ি আর না কোনো সাজসজ্জা। আমি শিওর এটাই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরও একটা ঠাস করে থাপ্পড় মারল। সাকিব মাইশের কথা শুনে বসা থেকে উঠে গেছে। আবিরের মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণে তাহলে তোমার তার মাতার অবস্থা। মাইশা পুনরায় চেঁচিয়ে উঠল, কি রে, কি কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না,
আবির, একদম ফাজলামি করবি না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে বসলো, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মতো নষ্ট করার মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস, তাই হয়তো শাড়ি পাঠাতে বলেছে। মাইশা ভ্রু কুচকে শুধালো, তুইও জানিস আবির তাহলে সত্যি সত্যি মেয়েকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে, কবে যে নিঃশ্বাস আটকে মরে যাবে আল্লাহই জানে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে তার আগে মাইশা শীতল কণ্ঠে বলে উঠল, ছি, আবির বোন তোর হয়? আবির তোর থেকে অন্তত এটা আশা করিনি, ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ায় এই প্রতিদান দিলি, একটা বারও বলতে পারতি তো। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো, তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকেই সবসময়, বলো তো কিভাবে? মাইশা সেসবে পাত্তা না দিয়েই বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, আমি এখন প্রেমে আগুন লাগাবো। ওয়েট বাবু। মাইশা রেখে গজগজ করে। 2-3 কদম এগোতে আবির ছুটে গিয়ে মাইশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে শুধায়, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে ওর বোনের সাথে ওর বোনের পেছনে ঘুরছিস। আবার মাইশার সামনে থেকে সরে এক পাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মাইশা ভুরকুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মাইশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকিয়ে সাকিবও হেসে ফেললো। সাকিবে হাসতে দেখে মাইশার আগে প্রশ্ন করলো, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে, এখন না, আরও 7 থেকে 8 বছর আগের থেকেই জানি। কি? আবির কি এত বছর যাবার মেয়েকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরকে শুধালো, মেঘ জানে? না। বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দেবো। আবির আতঙ্কিত হয়ে উঠল, আপু প্লিজ ওকে এখন কিছু বলো না, আমি বলবো। সরি আপু, প্লিজ ওদের কিছু বলো না। সরি বললে কি সবসময় সব কিছু সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পেলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না, এখন তোকে কি করতে মন চায় বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করে, বিয়ের পর তো তুমিও ঢাকায়তেই থাকবা, কোন একদিন মেয়েকে শাড়ি পরিয়ে তোমাকে সাথে নিয়ে দেখা করাবো, ঠিক আছে? দরকার হলে তোমাদের বাসা থেকেও ঘুরে আনবো, তবু শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আমুর আর কানে গালে একথা ঘিরে তুলকারাম হয়ে যাবে, প্লিজ। ফুফি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কান ধরবি নাকি আবির মেঘকে বলবো? আচ্ছা ধরছি বলে আবির দুহাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করে। মাইশা মৃদু হেসে শুধালো, মেয়েকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবির জবাব দেয়, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলেই তুই করবি। শোনো তবে, শাড়ি পরিহিতা মাহাদিবী খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্ততমে আঁচল পূর্বাভাসবিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবার আশ্চর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনেই হা করে তাকিয়ে আছে। মাইশা উচ্চ স্বরে হেসে ফেলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মাইশার হাসি শব্দে মিমদের নজর পড়ে। আবিকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে বলে, আপু দেখো ভাইয়া কান ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থা দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে আসে সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে, আপনি কানে ধরে আছেন কেন? মাইশা আবিরকে ইশারা দিয়ে আবিরের কান ধরা থেকে হাত নামাতে বলে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করলো, ভাইয়া কি ভুল করেছিল? সেটা তোমাদের না বললেও যাবে। এই বলে মাইশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল আপনার, কি করেছিলেন আপনি? আবির কিছু বলার আগে সাকিব বলল, ভাইয়া ছোট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভ্রু কুচকে প্রশ্ন করল, হাসছিস কেন? মেঘ মুচকে এসে এপাশ ওপাশ মাথা নাড়ালো। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রিয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তাহীন চেহারার
হঠাৎই পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মায়েশাকে স্টেজে বসানো হয়েছে, প্যান্ডেলে আত্মীয়দের সমাগম। অন্যদিকে দুই অল্প বয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঘুরছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কি যেন বলল, সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলোকে মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব একটির কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলেই সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে গেছে, কাছে গিয়ে বসেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আসমত ঘটনায় মেঘ আতকে উঠেছে। পেছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হলো। আবির রাজবাড়ি কণ্ঠে বলল, তখন হাসছিটি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে, এটা দেখে হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি হবি? এই কথা আমি কখন বললাম? সব কথা বলতে হয়, তোর মনের কথা চোখে স্পর্শ ভাসে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বোঝেন? জি। সবার? জি না। তোর মতো তার ছেড়ে মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি তার ছেঁড়া? কি মনে হয়? মেয়ে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেই তার ছেঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি কার জন্য ডেকে যাচ্ছেন? মিম ওইদিকে দিয়ে তাড়া দিচ্ছে, আয় তাড়াতাড়ি। মালা আর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। শেষ থেকে মাইশা আবিরকে মেঘকে দেখছিল। মাইশা মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সে পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই গুরুত্বপূর্ণ বন্ধুত্ব চলছে তাদের। মামা বাড়িতে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকেই সাকিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যায়। আবিরের দীর্ঘদিন মামা বাড়িতে না আসা, এরপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকটা কথা হয়েছে, তবে সবসময় মালা আশপাশেই থাকে। মালার সামনেই মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির ওকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময় এই প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশা আলাদাভাবে কখনো আবিরকে কল করেনি, আবিরও নিজের থেকে কিচ্ছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘের আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশা খুশি হলো মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে উঠছে। আবির বাড়িতে ভেতরে চলে গেছে। মিম আর আদি আসার পর মেঘকেও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা, চাচা, মামারা আরও যারা যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলছেন। মেঘের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিয়া খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখে সাকিব ঠাট্টার কণ্ঠে বলল, কিরে মালা, তুই খেতে বলছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজে গুজে ভাত খেতে বসেছে, ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ল না। আবির এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, পরপর মিম আর মেঘ। মেঘের পাশে মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখি আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো। আবির যেন শান্ত থাকে। মালা থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ, তখনই মালা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগিয়েই দিতে আবির রাগান্বিত কণ্ঠে বলল, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ বড় বড় করে তাকালো। অষ্টাদশীর খাবার বন্ধ হয়ে গেছে, মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে। ভেবে অষ্টাদশীর মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসল। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই যাচ্ছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি, তোর যতটুকু কর্তব্য ততটুকু করিস, এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়ে গেছে।
রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাবার পর তানভীর 5 থেকে 7 বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করেছে। তানভীরও ঠান্ডা মাথায় ভাইয়াকে বুঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমেষেই বিলীন হয়ে যায়। ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রসিদ্ধ ভালোবাসা বেশ ভালোই বুঝতে পেরেছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো বলেছে। কয়েক মুহূর্ত পর আবির বলল, এখন রাখছি, পরে কল দেব। মেঘ ময়লাম কণ্ঠে শোধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কিসের জন্য এসেছিস? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলল, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে এসেছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফুসকে সবসময় সত্যি কথাই বের হয়ে যায়। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখে মাইশা হাতের ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘন্টা দুয়েক আগে হলুদের প্রোগ্রাম চলো। স্টেজের আশেপাশে ছবি তোলার বেশ কিছু সোফা আর আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে সকলে দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ানো শেষ, নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালার বান্ধবীরা সবাই হলুদে গানে অনেক সুন্দর সুন্দর নাচ করছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন আছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে। কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবার আবির। সবাই নিজেদের মতো নাচলেও আবিরকে স্টেজে ওঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোড়াজড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আনছি বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আস্তে আস্তে দেখে মালা আবিরকে পানির বোতল সাজছে। মেঘ গ্লাস হাতে মাঝপথে দাঁড়িয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগিয়ে আবির কাছে আসতে আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালা রেগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চায় আবির ততবারই মালাকে অবহেলা করে, দূরে সরিয়ে দিয়েছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সযত্ন দেখে সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকি হেসে বলে, সময় হলে আরও অনেক কিছুই জানতে পারবি তুই আমার বিষয়ে। মেঘ অবাক লোচনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশার রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরা যে যার মতো বাড়ি চলে গেছে। তবে মানুষের ভিড়েও 2-4 জন চোখে একে অপরকে দেখছে। অভয়ের তৃপ্তি দৃষ্টি তোলপাড় চলছে উভয়ের হৃদয়স্পন্দের মাত্রা তীব্র হচ্ছে। দুজনের আঁখি যুগল ছড়িয়ে আছে মুহুর্মুহতার। হঠাৎ ফোন ভাইব্রেট হয়ে আবিরের দুর্বোধ্য চাউনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতে সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ফিরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গম্ভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখাচোখির সামনে 2 আঙ্গুল তুলিয়ে বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করলো। তুলি শব্দ মেঘ নড়ে ওঠে। স্পন্ধি ফিরতেই মেঘ লাজুক হাসলো। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপাল ডান্স করছিল। আবির তুলি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে দেখতে হাসি দেখি কপালে ভাঁজ ওঠে আবিরের। কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভেজালো। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে রাখলো। আবির ভাই? আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, আঁখ পাচ্ছে না ভেবে মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। মুচকি হেসে আশেপাশে তাকে ভাবলেশীনভাবে জবাব দিল, তেতো হয়ে তো বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের উষ্ণদায় আরও প্রসারিত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতো না জেনে আরও কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই ওর সম্পত্তি। ভাবতে আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধুই আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবে আবির ক্লান্ত।
আসার পর থেকে মেয়েটাকে চোখে চোখে রাখছে। এরপরও কি যেন হয়। বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারতো না। বিয়ের বাড়ি আত্মীয়স্বজন পূর্ণ, তাছাড়া সাকিব আর বন্ধুরা আবিরকে অনেক দিকেই সাহায্য করছে। মালারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরা সে কাজ করতে নিয়েছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খাঁকড়ে দিয়ে উঠল, এই যে। মেঘের নজর পড়লো আবিরের চোখে, কোনো উত্তর দিল না। আবির রাজবাড়ি কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করে ঘুরতে হবে না। কুয়াশার মধ্যে বাইরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষ, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না? আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে, সহসা স্বাভাবিকস্থ হাসি। আবিরের প্রতি মেঘের ভয়ে ভীত যেমন কমছে তেমনই বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গা ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সব কিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টুমিগুলো আবিরের অনেক বেশি টানে। দুজন মেহেন্দি আর্টিস্ট মিলে এক রুমে মাইশা দু হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মাইশাকে কেউ যেন বিরক্ত না করে, তাই পাশের রুম আরেকজনকে মেহেন্দি দিতে আনা হয়েছে। মেঘ মাইশার রুমে বসে মেহেন্দি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার হাত ফাঁকা কেন? মেহেন্দি দিতে পারো না? না, সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন, ওনাকে বলো তোমাকেও দিয়ে দেবে। মেহেন্দি লাগাবো না আপু? এসব বলবে না। সবার হাতে মেহেন্দি, তোমার হাতে ফাঁকা থাকলে আবার আবির ভাই আমার সঙ্গে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না। তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে। যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমের দরজায় দাঁড়িয়ে পাশের রুমের পরিস্থিতি দেখলো। একপাশে মালার বান্ধবীরা যে যার মতো একে একে অপরকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকে মেহেন্দি পরিয়ে দেবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেন্দি প্রায় শেষের দিকে। মেঘ বসে মেহেন্দি ডিজাইন দেখছে। আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মিমের মেহেন্দি দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। দিশারা আগে থেকেই বিছানায় বসে আছে। মেঘকে মেহেন্দি দেওয়ার জন্য আপু মেঘের বাম হাতটা কবজি ধরতেই মালার রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেন্দি দিয়ে দেবেন। আপুটা হেসে ফেললেন, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালার আগে কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেন্দি দিও, এখন আমি দেবো। মেঘ চুপচাপ উঠে রুমের থেকে বেরিয়ে যায়। মেঘ উঠতে মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্য করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেন্দি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেন্দি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে এসেছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেন্দি দিতে আসেনি, মাইশাপু জোর করা এসেছিল। প্রায় 40 থেকে 45 মিনিট পর আবির কোথা থেকে যেন এসেছে। মালাদের উঠানে পেরিয়ে সাকিবের উঠানে যেতে যেতেই আচমকা থমকে দাঁড়ালো। চোখে পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের ওপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুল পিঠ ঢেকে আর কিছুটা চুল টেবিলে পড়ে আছে। আবির ভ্রু কুচকে ভুজরা নাক কপালে উঠিয়ে নাকের গুঁড়োয় দেখলো। এগিয়ে গেল সেদিকে, তপ্ত স্বরে রাখলো, মেঘ। মেঘ মুখ তুলে পিছনে ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি এসে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থা থেকে উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান হাত চেপে ধরে একটানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতে মেঘের বুক কেঁপে ওঠে। আবির রক্তাভ চোখ দুটো দেখে মাথা নিচু করে ফেলেছে। ভয় জড়সড়ো হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমকে দিল, তাকা আমার দিকে। মেঘ আতকে উঠে আবিরের পরিশ্রান্ত চাহনিতে দিকে তাকায়। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখে উত্তর ছিটে ফোটাও নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করলো, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কি না এভাবে কথা বলবে? সে আক্রোশে রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে বসে আছে। সে আশপাশে কুয়াশায় আচ্ছাদিত রয়েছে। লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে।
সামান্য জ্যাকেট শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুঁসলো, প্রিয় মানুষের উপস্থিতি এখন অনেকটা শান্ত হয়ে গেছে। মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে, মনে হয় এই বুঝি ভেতরের ক্রোধ কান্না হয়ে বেরিয়ে আসবে। মেঘ উত্তোলিত কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট্ট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো। মনের যত রাগ ছিল একদমই সব প্রকাশ করলো। আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনেছে। এতক্ষণ ধরে আবির মেঘের হাত চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হওয়ার মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়েছে। মোলায়েম কণ্ঠে বলল, মেহেন্দি দিতে পারিসনি বলে রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবার বলেছি মেহেন্দি দিতে পারিনি বলে রাগ হয়েছে? দূর, ভাল লাগে না, আমি থাকবোই না। এই বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের ডান হাত ধরে একটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। নিজেকে সামলাতে না পেরে আবিরের পক্ষে ধাক্কা খেল সে। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আটকে ধরে। মেঘের হাতের স্পর্শ করতে আবির পুনরায় কপাল গুটায়। মেঘের আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। আবির তখনও মেঘের হাত ধরে আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত খুঁজতে খুঁজতে বলল, মানুষের রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ ওষ্ঠ উল্টে আবির অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, কথা বলতে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখনই রুমে চলে যাব। এখনও রুমে যেতে হবে না, বস এখানে, আসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট পরে ওপরে জ্যাকেট পরে এসেছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে এসেছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে 8-10টা মেহেন্দি পড়লো। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেন্দিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেন্দি দিয়ে দেয়নি, কথাটা একবার জানাতে পারতি আমায়। আবির টেবিল থেকে একটা মেহেন্দি নিল। মেঘের বাম হাতের কবজিতে ধরে শুধালো, এই হাতে দিবি? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাকারে দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেন্দি দিতে পারেন? আবির স্বভাবশীল গম্ভীর স্বরে জানালো, হয়তো আর্টিস্টিকের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দেব না। তখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই মেহেন্দি দিয়ে দেবে, এটা অষ্টাদশের কল্পনাতেও পৌঁছাতে পারেনি। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই দিন। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিয়া খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে। আবির মেঘ বসে আছে। উনি কৌতূহলবশত এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেন্দি প্রায় দেওয়ার শেষের দিকে। মালিয়া খান হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে, মায়ের কণ্ঠ শুনে আবির আঁতকে ওঠে। মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে। দুজনে মালিয়া খানের দিকে তাকায়। মালিয়া খানের হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে যায়। মালিয়া খান পুনরায় বলেন, আমি তো এই আবিরকে দেখতে চেয়েছিলাম, বোনের প্রতি এই টানটাই এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কাকামণি আর চাচ্ছু এখন কোথায়? আসেননি এখনো? মালিয়া খান বললেন, কিছুক্ষণ আগে এসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। একটু থেকে মালিয়া খান আবার বললেন, কত বছর পর মেহেন্দি হাতে নিয়েছিস বলতো আবির? মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিয়া খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলায় আবির মেহেন্দি না দিয়ে দিলে তুই কি যে কান্না করতিস? মেঘ ভ্রু কুচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন করেছিল। ঈদের সময় আশেপাশের পাশের বাড়ির পিচিদের হাতে মেহেন্দি দেখে তুই বাসায় এসে কান্না করছিস। তখন তো আর পার্লার ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেন্দি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোকে মেহেন্দি দিয়ে দিত। মিমকেও কয়েকবার দিয়েছে, তবে তোকে বেশি দিয়েছে। মেঘ ডান হাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নেই কেন? মালিয়া খান হেসে উঠলেন, জন্মের পর থেকে 6 থেকে 7 বছরের ঘটনা কারোরই মনে থাকে না, কিন্তু তোর এত ঠান্ডা এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিয়া খান চিন্তিত স্বরে বললেন, কে, মালা? হ্যাঁ, মালা আবার কি করেছে? মালা মেঘকে অপমান করেছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াতে ছাড়া এসেছে? যাতায়াত ব্যবহার কেন করবে? এরকম আচরণ যদি আর একবার করে আমি কিন্তু ওর খবর করে ছাড়ব।
মালিয়া খান হেসে ফেললেন। মালাকে আমি বুঝিয়ে বলবো, দাঁড়া, তোর মামুনি আর কাকিয়াকে ডেকে আনি, ওদের দেখাই আমার ছোটবেলার সেই ছেলেটাকে। ঘরমুখো হয়েছে সে। মালিয়া খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছে। এদিকে মালা দুহাতে মেহেন্দি দিয়ে প্রতিটা রুমে গিয়ে মেঘকে খুঁজছে, অথচ মেয়ে কোথাও নেই। মালিয়া খান ঘরে এসে ঢুকতেই মালা প্রশ্ন করলো, কি হয়েছে ফুফু, এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে, এই দৃশ্য দেখার জন্য আমার দুই যাকে দেখতে যাচ্ছি। মালিয়া খান চলে গেছে। কথাটা মালার কানে গেল নুনের ছিটে দেওয়ার মতো। কাটা গায়ে যেমন নুনের ছিটে দেয়, ঠিক তেমনই। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।